হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনালিটিক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি এনভায়রনমেন্টাল স্টাডিজ সলভ কোশ্চেন পেপারের যে ভিডিওটি আজকে দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 2018 সালের পরিবেশবিদ্যার এসএকিউ এর সমাধান আজকে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। তোমাদের প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ এটা এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে টোটাল 24টা প্রশ্ন আছে, তার মধ্যে তোমাদের 16টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা কত? ভারতবর্ষে বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা হচ্ছে 2। নেক্সট, প্রবাল প্রাচীর কাকে বলে? সমুদ্রের মহীসোপান অঞ্চলে মৃত প্রবাল কীটের দেহনিঃসৃত ক্যালসিয়াম কার্বনেটের ক্রমাগত সঞ্চয়ের ফলে যে পাথরের মতো শক্ত গঠন বিশিষ্ট সুদীর্ঘ প্রাচীর তৈরি হয় তাকে প্রবাল প্রাচীর বলে। নেক্সট, জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি? জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য হল দেশের জৈব বৈচিত্র্যকে রক্ষা করা এবং উদ্ভিদ ও প্রাণীকে অস্তিত্বের সংকট থেকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন 2 অথবা, বটগাছের বৈজ্ঞানিক নাম কি? বটগাছের বৈজ্ঞানিক নাম ফাইকাস বেঙ্গালেন্সিস। ভালো করে মনে রাখবে, এখানে যেহেতু এটা বিজ্ঞানসম্মত নাম সেহেতু তোমাদের লিখে আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন না করলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে। অতি অবশ্যই খেয়াল রাখবে, বিজ্ঞানসম্মত নাম যখনই লিখবে তখনই আন্ডারলাইন করবে। ফাইকাস বেঙ্গালেন্সিস। এখানে 2টো পদ রয়েছে, গণগত আর হচ্ছে প্রজাতিগত। এখানে কেটে কেটে মানে একটানা দাগ দেবে না, কেটে কেটে দাগ দেবে। গণগত নামের তলায় দাগ, প্রজাতিগত নামের তলায় দাগ, এইভাবে লিখবে। এবার 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মন্ট্রিল চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? মন্ট্রিল চুক্তি 1987 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। 3 অথবা, ম্যানগ্রোভ কাকে বলে? উপকূল অঞ্চলে লবণ জল ও মিষ্টি জলের মিশ্র পরিবেশে যে বিশেষ ধরনের উদ্ভিদ জন্মায় তাকে ম্যানগ্রোভ বলে। যেমন সুন্দরবনের সুন্দরী গাছ। এই উদ্ভিদগুলো কি শ্বাসমূল এদের দেখা যায়। শ্বাসমূল হচ্ছে মাটি ভেদ করে মূলগুলো উপরের দিকে উঠে আসে অভিকর্ষের বিপরীতে, আর মূলের ওপরে ছিদ্র থাকে। সেই ছিদ্রের সাহায্যে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে, সেই জন্য এদের নাম হয়েছে শ্বাসমূল। এবার 4 নম্বর, শিল্পাঞ্চলের বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা অর্থাৎ RSPM এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? RSPM মনে রাখবে, রেসপিরেবল পার্টিকুলেট ম্যাটার। শিল্পাঞ্চলের বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা অর্থাৎ RSPM এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান 120 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বহন ক্ষমতা কাকে বলে? জমির নিজ উৎপাদন ক্ষমতা অনুযায়ী ওই জমি সর্বোচ্চ যে পরিমাণ জনসংখ্যার চাহিদা মেটাতে পারে তাকে ওই জমির বহন ক্ষমতা বলে। এবার 6 নম্বর প্রশ্ন, NCEP এর পুরো কথাটি কি? NCEP এর পুরো কথাটি হলো ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এবার 7 নম্বর প্রশ্ন, ক্রপ রোটেশন বলতে কি বোঝো? জমির উর্বরতা রক্ষা করার জন্য
পরিকল্পিতভাবে একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষকে ক্রপ রোটেশন বলে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা, একই বছরে একই জমিতে বিভিন্ন ফসলের চাষ করাকেই বলা হচ্ছে কি ক্রপ রোটেশন। যেমন ধান চাষের পরে জমিতে মটরের চাষ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, IR36 কাকে বলে? IR36 হলো বাদামি প্ল্যান্ট হপার রোগ প্রতিরোধী এক প্রকার উচ্চ ফলনশীল ধানের একটি প্রজাতি বা জাত। IR36 ভালো করে মনে রাখবে, উচ্চ ফলনশীল ধানের একটি প্রজাতি যেটা কি বাদামি প্ল্যান্ট হপার রোগের প্রতিরোধী। এইবার 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে গির অরণ্য অবস্থিত? তোমরা সকলেই জানো যে ভারতবর্ষের গুজরাট রাজ্যে গির অরণ্য অবস্থিত। এবার 9 অথবা, ভারতবর্ষে কত প্রজাতির উভচর পাওয়া যায়? ভারতবর্ষে 208টি প্রজাতির উভচর পাওয়া যায়। কোনো কোনো বই আবার 204 উল্লেখ করা আছে, তা তোমরা 208টি প্রজাতির উভচরই লিখবে। এবার 10 নম্বর, কোন সালে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল? 1981 খ্রিস্টাব্দে 1 জুন ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল। এই 10 অথবা প্রশ্ন, কোন সালে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 1973 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল। এবার আমরা দেখি 11 নম্বর প্রশ্ন, IS 10500 অনুযায়ী পানীয় জলে কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? IS 10500 অনুযায়ী পানীয় জলে কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা 300 মিলিগ্রাম পার লিটার। ভালো করে মনে রাখবে, 300 মিলিগ্রাম পার লিটার। এবার নেক্সট অথবা প্রশ্ন, পানীয় জলের অস্বচ্ছতা বলতে কি বোঝো? পানীয় জলের সহনশীল মাত্রার চেয়ে বেশি দ্রবীভূত পলিকণার উপস্থিতিতে যে ঘোলা জল তৈরি হয় তাকে পানীয় জলের অস্বচ্ছতা বলে। এবার 12 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কীটনাশক আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? ভারতবর্ষে এই কীটনাশক আইন 1968 খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয়েছিল। এগুলি ভালো করে মুখস্থ রাখবে, তাহলে মনে রাখতে পারবে না। এইবার 12 অথবা, ভারতীয় বয়লার আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? ভারতীয় বয়লার আইন 1923 সালে প্রণয়ন হয়েছিল। এবার 13 নম্বর প্রশ্ন, সুস্থায়ী অর্থনীতি বলতে কি বোঝো? আগামী প্রজন্মের চাহিদার জন্য প্রয়োজনীয় সম্পদ মজুত রেখে যে দেশের অর্থনীতি ভোগ ও চাহিদার মধ্যে সামঞ্জস্য বজায় রাখে তাকে সুস্থায়ী অর্থনীতি বলে। খুব ভালো করে মনে রাখবে, আগামী প্রজন্মের চাহিদার জন্য প্রয়োজনীয় সম্পদ মজুত রেখে যে দেশের অর্থনীতি ভোগ ও চাহিদার মধ্যে সামঞ্জস্য বজায় রাখে তাকে সুস্থায়ী অর্থনীতি বলে। এইবার পরবর্তী হচ্ছে 13 অথবা, সুস্থায়ী সমাজ কাকে বলে? সমাজের সর্বস্তরের মানুষ যে সমাজে সব রকম সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করতে পারে তাকে সুস্থায়ী সমাজ বলে। নেক্সট 14 নম্বর, কলিফর্ম কাকে বলে? কলিফর্ম হলো ব্যাকটেরিয়া বা পানীয় জলে পরিবেশনের একটি সূচক। কলিফর্ম ব্যাকটেরিয়া জলে বেশি হলে তা পানের অযোগ্য বলে গণ্য হয়। নেক্সট, ল্যাটেরাইট মৃত্তিকার উৎস কি? পাহাড়ি এলাকায় যেখানে খুব বেশি বৃষ্টি হয় সেখানে ল্যাটেরাইট মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হয়। এবার 16 নম্বর, জৈব সার বলতে কি বোঝো? জীবজাত পদার্থ ও বিভিন্ন জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা তোমরা তৈরি করে নেবে, অতি গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। এগুলো তো
বিগত 2018 সালে পরীক্ষা এসেছে। অতএব এইগুলো তোমরা যদি রেডি করতে পারো তাহলে এখান থেকেও তোমরা বেশ কয়েকটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।